আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যে যেখান থেকে আছেন আমার এই ফিজিক্স মজা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি হলো ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় চতুর্থ সূত্র বা অ্যাম্পিয়ারের সূত্রের বর্ধিত রূপ প্রতিষ্ঠা করো। তো এর আগে আমরা ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তৃতীয় সূত্র প্রতিপাদন করেছি বা প্রতিষ্ঠা করেছি। তো চতুর্থ যে সূত্র সেটা আমরা এখন কি প্রতিষ্ঠা করব। তো এইটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের কিছু পুরনো যে তথ্য বা বিগত অধ্যায়গুলো থেকে যে তথ্যগুলো আমরা কি করেছি সেগুলো একটু মেমোরাইজ করার জন্য আমরা তথ্যগুলো লিখে রেখেছি, যাতে আপনাদের এই প্রশ্ন সলভ করতে সুবিধা হয়। তো এখানে আপনারা দেখেন ম্যাক্সওয়েলের আসলে তড়িৎচুম্বকীয় সূত্র ছিল মোট 4টা। সেই 4টা সূত্র কিন্তু আপনারা জানেন। সেই 4টা সূত্রের ভিতরে প্রথম যে সূত্রটা ছিল সেটা হলো নেবলা ডট ডি, অর্থাৎ ভেক্টর অপারেটর, এটা ভেক্টর অপারেটর বলে। ভেক্টর অপারেটরের সাথে তড়িৎ সরণ ভেক্টর ডি এর যদি আমরা ডট গুণন করি বা ডাইভারজেন্স করি তাহলে সেটা হবে মুক্ত চার্জ ঘনত্বের সমান। এটাকে হলো মুক্ত চার্জ ঘনত্ব। এটা হলো ম্যাক্সওয়েলের কি প্রথম সূত্র। যেরকম আমরা চতুর্থ সূত্র এখন আমরা নির্ণয় করব, ঠিক এই 4টা সূত্রের ভিতরে কিন্তু প্রথম সূত্রটা এটা ছিল। 2 নম্বরে হলো অ্যাম্পিয়ারের সূত্র। অ্যাম্পিয়ারের সূত্রটা আমরা কিন্তু দশম অধ্যায়ে করেছি। সেখানে ছিল কি কোনো একটা বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন, অর্থাৎ এই যে চুম্বক ক্ষেত্র, এই চুম্বক ক্ষেত্রকে যদি আমরা রৈখিক অর্থাৎ লাইন ইন্টিগ্রাল করি তাহলে করলে যে সমাকলন সমাকলন করলে যে মানটা আমরা পাবো চুম্বক ক্ষেত্রে রৈখিক সমাকলন করলে, কি করলে রৈখিক সমাকলন। এই যে এখানে এল কিন্তু হলো দৈর্ঘ্য মানে কি রৈখিক, ঠিক আছে। দৈর্ঘ্য বরাবর যদি আমরা কি করি সমাকলন করি তাহলে সেই সমাকলনের মান হবে উক্ত ক্ষেত্র অর্থাৎ ওই চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত প্রবাহ মাত্রা মানে কি আই, সে আই এর মিউ নট গুণের সমান। আর মিউ নটটা কি, এটা হলো শূন্য স্থানে চৌম্বক প্রবেশ্যতা। তাহলে এইটা তাহলে এই অ্যাম্পিয়ারের সূত্রের গাণিতিক রূপ হলো এইটা। এরপর দেখেন আমরা যখন চৌম্বক প্রবেশ্যতার সংজ্ঞা পড়েছি সেখানে দেখেছি চৌম্বক প্রবেশ্যতা কাকে বলে, চুম্বক ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রের প্রাবল্য এর অনুপাতকে বলা হয় চৌম্বক প্রবেশ্যতা, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু আমরা কি আগে সংজ্ঞা থেকে জানি, যারা আগে ক্লাস করেছেন। 4 নম্বরে দেখেন কোন পরিবাহকে চার্জ প্রবাহের অবিচ্ছিন্নতার যে সমীকরণ, সেই সমীকরণটা হলো কি ভেক্টর অপারেটরের সাথে আমরা যদি যে এর কি করি ডট গুণন করি, অর্থাৎ যে কে যদি আমরা ডাইভারজেন্স করি তাহলে সেটা হবে সময়ের সাথে মুক্ত চার্জ ঘনত্বের পরিবর্তনের কি ঋণাত্মক মানে সমান, ঠিক আছে। এইটা আমরা কোথা থেকে পাইছি, এটা আপনারা পাবেন 6ষ্ঠ অধ্যায়ে, কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। এটা আপনারা 10ম অধ্যায়ে কিন্তু গেলে আপনারা পেয়ে যাবেন, 10ম অধ্যায়, ঠিক আছে। 10ম বা নবম অধ্যায়ে এই তথ্যগুলো পেয়ে যাবেন। তাহলে এই তথ্যগুলো আপনাদের দিয়ে দিলাম। আর এটা তো আমাদের 11 নম্বর অধ্যায়ে কিন্তু এই তথ্য পেয়ে যাবেন। আর অ্যাম্পিয়ারের সূত্র এটাও কিন্তু আমরা পেয়ে যাব 9 বা 10ম অধ্যায়ে। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা মূল প্রশ্নে চলে যাব, তাহলে আপনাদের আর বেশি কি কষ্ট করতে হবে না এই তথ্যগুলো যদি জানা থাকে। তো আমরা প্রথমে এটার উত্তর যখন লিখব তখন লিখবে অ্যাম্পিয়ারের সূত্র অনুসারে। অ্যাম্পিয়ারের সূত্র অনুসারে আমরা কি জানি, চুম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলনের মান কার হবে, ওই ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মিউ নট গুণ, এটা আমরা কি জানি। আচ্ছা, এখন আমরা মিউ সমান কি জানি, মিউ সমান জানি হলো বি বাই এইচ, একটু আগে দেখেছি তাই না। তাহলে বি সমান কত, বি সমান হলো মিউ এইচ গুণন কি এইচ মিউ,
আর মিউ এইচ যেটাই বলেন না কেন, সরি যেটাই বলেন না কেন একটা লিখলে হয়, মিউ এইচ বা এইচ মিউ একটা লিখলে হয়, ঠিক আছে? এটা আমরা পাই। এখন এটা হলো কি, যে কোনো মাধ্যমে শূন্য, যে কোনো মাধ্যমে কি চৌম্বকীয়তা। আর যদি শূন্য মাধ্যম বলি, শূন্য মাধ্যম ধরি, তাহলে বি সমান সমান এই মিউটা তখন হয়ে যাবে কত, মিউ নট এইচ, ঠিক আছে? এই শূন্য মাধ্যম বললে এটা হবে। তাহলে আমি এটা কি লিখতে পারি, বি এর পরিবর্তে মিউ নট এইচ লিখতে পারি, মিউ নট এইচ। এই ডট কিন্তু ভেক্টর রাশি, ঠিক আছে? ভেক্টর রাশি। আর এই হলো আমার ডিএল, আর এই হলো আমার মিউ নট আই, মিউ নট আই। এরপর দেখেন এখানে এই মিউ নটটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমার এখানে থাকে কত, এখানে কি h ইনটু dl, h ইনটু dl থাকে, তাই না? কি থাকে, h ইনটু dl। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা h ইনটু dl, আর এখানে থাকে মোট কি i, এখানে থাকে মোট কি i প্রবাহটা আমাদের কি এখানে থাকে। তাহলে এটা আমাদের কি হলো, s ইনটু dl i। তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ হিসেবে কি রেখে দিই, এক নম্বর সমীকরণ হিসেবে রেখে দিলাম। আশা করি কারো কোথাও বুঝতে সুবিধা হয়নি, ঠিক আছে? এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন, কারো সমস্যা হয়নি। এরপর দেখেন আমরা কি করি, এখন এটা হলো কারেন্ট, ঠিক আছে? তাহলে আমরা জানি, ও তাহলে লিখি মোট তড়িৎ প্রবাহ, মোট তড়িৎ প্রবাহ ঘনত্ব, ও সরি, মোট তড়িৎ প্রবাহ আই, মোট তড়িৎ প্রবাহ যে আই, এই আইটা আমি কি পাবো, যেটাকে বলা হয় প্রবাহ ঘনত্ব, যেটাকে বলা হয় প্রবাহ ঘনত্ব। অর্থাৎ এইটা মনে করেন একটা কি, একটা বি চুম্বক ক্ষেত্র, এটা একটা বি চুম্বক ক্ষেত্র, এটা হলো একটা কি বি চুম্বক ক্ষেত্র। এখন এই যে একটা রয়েছে, এটার একটা সম্পূর্ণ তল, এটা হলো কি, এটার মনে করেন ক্ষেত্রফলটা হলো আমাদের, এটা তো বি চুম্বক ক্ষেত্র, এটা হলো বি চুম্বক ক্ষেত্র, এটা সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হলো এস, ঠিক আছে? এখান থেকে এই সম্পূর্ণটা হলো আমাদের এস, এটা হলো বি একটা চুম্বক ক্ষেত্র, এই সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হলো আমাদের কর, এস হলো সারফেস বা তল। তো এই তলটা দেখা যাবে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আমরা তলের সমন্বয়ে কিন্তু এরকম গঠিত, ঠিক আছে? যেমন এটাকে আমরা ডিএস 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 এরকম অসংখ্য তল নিয়ে কিন্তু এরকম সম্পূর্ণ তল, মানে সম্পূর্ণ তল এস পাওয়া যাবে। তাহলে এই ডিএস এর ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হয় ডিএস ক্ষেত্র বলের ভিতর দিয়ে, সেটাকে বলা হয় হলো জে। অর্থাৎ যেটা হলো একক তলের ক্ষেত্রফলের ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এই কারেন্ট যে প্রবাহিত হয় ডিএস তলের ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেটাকে বলা হয় জে বা প্রবাহ ঘনত্ব। তাহলে আমি যদি মোট কারেন্ট বার করতে চাই, তাহলে তো আমাকে এরকম সবকিছুর ভিতর দিয়ে আমাকে কি কারেন্ট কি পরিমাণ সাপ্লাই হয় সম্পূর্ণ তলের ভিতর দিয়ে, তাহলে সেটা আমার বার করতে হলে কি করতে হবে, তাহলে আমাকে যদি ডিএস দ্বারা গুণ করি তাহলে কি বোঝা যায়, ডিএস এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত সেটা আমি পাবো। আর এইটাকে তাহলে এটা পেলাম শুধু একটা তলের ভিতর দিয়ে, তাহলে আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি এস তলে, তাহলে আমরা এস তলে কি পাবো, এই যে সম্পূর্ণ এস তলের ভিতর দিয়ে আমরা কি পাবো, আমরা মোট যে কারেন্ট সেই কারেন্টটা পাবো, ঠিক আছে? তাহলে এইখানে পেলাম ডি, এতটুকুর জন্য পেলাম আমরা ডিএস একক তলের ভিতর দিয়ে কি প্রবাহিত কারেন্টের মান পেলাম, ঠিক আছে? আর এটাকে যখন আমি ইন্টিগ্রেশন করব তখন আমার সম্পূর্ণ যে এস তল আছে, এস তলের ভিতর দিয়ে মোট যে কারেন্ট সেটা প্রবাহিত হয়, সেটা আমরা এই আই এর ভ্যালুটা পাবো। তাহলে এই আই এর ভ্যালুটা আমি এখন এ একে বসিয়ে দিব, একদম বসিয়ে দিই যে ডি,
ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। আর এখানে আপনারা চাইলে একটু সি লিখে দিতে পারেন, পথ সমাকলন, ঠিক আছে। আর এটা যদি না লিখতে চান তাহলে অসুবিধা নেই, এখানে আপনারা কি এটা লিখতে পারেন, নাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন এটা আমাদের শেষ হয়ে গেল। এটা আমরা পেয়ে গেলাম কি এক সমীকরণ, এটা হলো আমরা এক সমীকরণকে কিন্তু মান বসিয়ে পেলাম, তাই না। এক নম্বর সমীকরণে আমরা কি আই এর প্রবাহটা বের করে আমরা কি এই সমীকরণটা পেলাম। এখন দেখেন এটা হলো আমাদের কি পথ সমাকলন, আর এটা হলো আমাদের তল সমাকলন, সারফেস, আর এটা হলো কি তার আমাদের পথ সমীকরণ। এখন এই পথ সমাকলন আর এই সাইড হলো কি আমাদের তল সমাকলন এস। তাহলে এই আমি চাই যে দুইটা কি আমরা একই কি সমাকলনে রাখতে, অর্থাৎ এটা পথটাকে আমি কি করব, পথটাকে আমি এরকম তল সমাকলনে পরিণত করব। আর সেটা করা যায়, সূত্রটা দিয়েছে কি স্টোকস। তাহলে স্টোকসের উপপাদ্য অনুসারে, স্টোকসের উপপাদ্য অনুসারে পথ সমাকলনকে কি করা যায়, পথ সমাকলনকে তল সমাকলনে রূপান্তর করে পাই। তাহলে এইটা কিন্তু করা যায় কার সাথে, স্টোকসের উপপাদ্যের সাথে, কিন্তু পথ সমাকলনকে তল সমাকলন যায়। তাহলে এই যে আমাদের পথ সমাকলনটাকে দেখেন, এই যে পথ সমাকলন, ঠিক আছে, এই পথ সমাকলনটাকে এসিটা কিন্তু আমি একেবারে প্রথম থেকে দিয়ে যাবেন, ঠিক আছে। এসিটা আমি মাঝখানে দিয়েছি, যদিও একেবারে প্রথম যে অ্যাম্পিয়ারের সূত্র লিখেছিলাম ওইখানে কিন্তু এসিটা দিয়ে যাবেন নিচে নিচে, আবার না দিলে সমস্যা নেই, দিলে ভালো হয়। আচ্ছা, এইটা হলো আমাদের কি পথ সমাকলন। এই পথ সমাকলনটাকে আমি নিয়ে যাব কি তল সমাকলনে। তো তল সমাকলন হচ্ছে স্টোকস কি বলেছে যে যখন তল সমাকলন নিয়ে যাবে তখন এটা কিন্তু তল সমাকলনের সাইন এস হবে। এবং এই যে আমাদের ভেক্টর আছে, এই ভেক্টরকে কি করতে হবে, ভেক্টর এই এস ভেক্টরকে অর্থাৎ চুম্বক ক্ষেত্র প্রাবল্যটাকে আমাকে কি করতে হবে, কার্ল করতে হবে। কার্ল মানে কি ক্রস গুণন করতে হবে, ঠিক আছে। আর এখানে যেহেতু এস, তাহলে আমরা কি এখানে গুণ দিব কি ডিএস, কথা বুঝতে পারছেন। তাহলে এইটাকে আমরা এখানে কনভার্ট করলাম। তাহলে এইটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিই, ঠিক আছে, এটা মনে করুন আমাদের 2 নম্বর সমীকরণ ছিল। 2 নম্বর সমীকরণ করে আমরা এইটাকে এইখানে রূপান্তর করছি, তাহলে এইটাও এস হয়ে গেছে। তাহলে এই অংশটাকে আমরা কি করব, এখন তলে নিয়ে যাব, তল সমাকলনে নিয়ে যাব। তাহলে এতটুকুকে আমি মুছে দিলাম, মুছে দিয়া, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখব কি 2 সমীকরণ, 2 তীর চিহ্ন দিয়ে লিখব কি, তাহলে এই জায়গাটা আমি তখন এটা বসিয়ে দিব। ঠিক আছে, এই হয়ে গেল। এখন একটু খেয়াল করে দেখেন কি হয়। এখন উপপাশ থেকে আমরা কি করতে পারি, এখন এইটাকে আমরা একত্রিতভাবে কি লিখতে পারি, সমাকলনটা আমরা যদি উপর সাইডে আছে, এই সাইডে আছে, এই সাইডে আছে, তাহলে এইটা দেখা যায় এস তলের জন্য আর এটা এস তলের জন্য, ঠিক আছে। তাহলে এরকম এস তল যে কোনো তলের জন্য, এস তল হোক আর যে তলের জন্য হোক, যে কোনো তলের জন্যই কিন্তু এই সূত্রটা কিন্তু প্রযোজ্য। তাহলে সুতরাং এটা 2 নম্বর সমীকরণ হলে এটা তো আমার নাই, ঠিক আছে। এটা 2 নম্বর সমীকরণটা আমি কি পরিবর্তন করে নিয়েছি। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, সুতরাং এই সমাকলনটাকে উঠিয়ে দিয়ে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারেন, আচ্ছা তার এখানে আর লেখা দরকার নেই। সুতরাং ভেক্টর অপারেটর এস, ভেক্টর অপারেটর গুণন এস বা এস এর কার্ল, আর এখানে আমরা কি লিখতে পারি, জে লিখতে পারি, ঠিক আছে।
এটাকে আমরা সমীকরণ নাম্বার দিয়ে দিই কত, সমীকরণ নাম্বার 3 দিয়ে দিই, এটা সমীকরণ নাম্বার 3 দিয়ে দিই। কত, সমীকরণ নাম্বার 3। এখন একটু খেয়াল করেন আমরা এখানে কি লিখতে পারি। এখন যে হইলো কি, যে হইলো আমাদের প্রবাহ ঘনত্ব, যেটা হইলো আমাদের কি প্রবাহ ঘনত্ব। আচ্ছা এখানে 3 নম্বর সমীকরণ দেওয়া দরকার নেই, আমরা এখানে উপসাইডে কি নিব, এখন আমরা ডাইভারজেন্স করব, ডাইভারজেন্স করব। দেখেন এটাকে হলো কার্ল, এই কার্লটাকে আবার কি করব, ভেক্টর পদার্থের ডট গুণ করব, অর্থাৎ এটাকে হলো ডাইভারজেন্স। এটা হলো এইচ এর কার্ল ক্রস গুণন করলে, আর ক্রস গুণন করে আবার যখন আমরা ডট গুণ করব ভেক্টর পদার্থ দ্বারা, তাহলে এটাকে বলা হয় ডাইভারজেন্স। তাহলে ডাইভারজেন্স করতেছি আমরা, অর্থাৎ এই সাইডে আমরা ডট গুণন করতেছি, এই সাইডে আমরা কি ডট গুণন করতেছি, ঠিক আছে। তাহলে করার পরে আমরা এখন কি বসাইতে পারি, এটাকে আমরা কত 3 নম্বর সমীকরণ দিব, এইটাকে, ঠিক আছে, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন 3 নম্বর সমীকরণ দেওয়ার পরে এখন আমরা জানি অবিচ্ছিন্নতার সমীকরণ। আচ্ছা এখানে আরেকটু কাজ আছে, 3 নম্বর সমীকরণ দেওয়ার দরকার নেই, আরেকটু কাজ আমরা করে নিতে হবে। আসলে অনেক ভাবে করা যায়, যতটুকু সুন্দর করা যায় ততটুকু। এখন আমরা জানি কোন ভেক্টর রাশির কার্ল কে আবার যদি ডাইভারজেন্স করা হয় তাহলে তার মান 0 হয়। কি বলতাছি দেখেন, কোন ভেক্টর রাশির ক্রস গুণন করলে অর্থাৎ কার্ল করলে সেই রাশি সেই মানটাকে আবার যদি আমরা ডাইভারজেন্স করি তাহলে পুরো মানটা 0 হয়। এটা যে কোনো ভেক্টর রাশির ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এই সাইডে লিখতে পারি, এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি 0। এখন এইটাকে আমরা 3 নম্বর সমীকরণ লিখে দিই। আচ্ছা এটাকে কোনো সমীকরণ দিই নেই মনে না, এটা একটা সমীকরণ দিয়ে রাখবেন, এটা আমার কাজ আছে, ভবিষ্যতে এটা একটা কাজ আছে, এটা আমার একটা কাজ আছে, ঠিক আছে। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিই। এখন কোন পরিবাহকে চার্জ, কোন পরিবাহকে চার্জ প্রবাহের অবিচ্ছিন্নতার সমীকরণ, একটু আগে আপনাদের কিন্তু লিখে দিয়েছিলাম অবিচ্ছিন্নতার সমীকরণ। সেই সমীকরণটা আমরা কি দেখেছিলাম, কোন পরিবাহকে চার্জ প্রবাহের অবিচ্ছিন্নতার সমীকরণ হলো, সমীকরণটা আমরা কি পেয়েছিলাম, যে এর ডাইভারজেন্স সমান মাইনাস ডেল রো ডিভাইডেড ডেল টি, এটা কিন্তু আমরা দেখেছিলাম, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা আমরা কোথায় বসিয়ে দেব, এই জায়গায় বসিয়ে দেব। সুতরাং 4 সমীকরণ কি হয় মাইনাস, তাহলে এই ভ্যালুটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম, আর -1 দ্বারা উপপক্ষে গুণ করলে কি হয়, এই সমীকরণটা কিন্তু মনে রাখবেন অবশ্যই, এটা আমার কাজ আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, এটা কিন্তু 3 নাম্বার দিয়ে রাখছি। এখন -1 দ্বারা উপপক্ষে গুণ করলে কি হবে, মাইনাসটা উঠে যাবে। আচ্ছা এটাকে আমি সমীকরণ নাম্বার দিয়ে দিই 5, সমীকরণ নাম্বার কত 5। এখন
এই যে 5 নম্বর সমীকরণ সময়ের সাথে এটা হলো চার্জ ঘনত্ব, তো এটা হলো কি চার্জ ঘনত্ব। তাহলে 3 দেখো 5 হতে কি দেখা যায় সময়ের সাথে চার্জ ঘনত্বের যে পরিবর্তন সেই পরিবর্তনটা শূন্য, অর্থাৎ সময়ের সাথে সাথে চার্জ ঘনত্বের কোনো পরিবর্তন হয় না, চার্জ ঘনত্বের পরিবর্তন হয় না। 5 হতে দেখা যায় সময়ের সাথে চার্জ ঘনত্বের পরিবর্তন হয় না। তাহলে বুঝতে পারি এই যে 5 সমীকরণের সূত্রটা আছে এইটা আসলে প্রযোজ্য কোন অবস্থার জন্য, এটা স্থির অবস্থার জন্য এই সমীকরণটা প্রযোজ্য। ঠিক আছে, যেহেতু পরিবর্তন হয় না, চার্জ ঘনত্বের পরিবর্তন হয় না, অর্থাৎ 0 দেখাচ্ছে, সময়ের সাথে চার্জ ঘনত্বের পরিবর্তন শূন্য, অর্থাৎ আমি বলতে পারি এই সমীকরণটা হলো স্থির অবস্থার জন্য প্রযোজ্য। তাই ইহা স্থির অবস্থার জন্য প্রযোজ্য, এই সমীকরণটা স্থির অবস্থার প্রযোজ্য। এখন পরিবর্তনশীল চার্জ ঘনত্বের জন্য, মানে এইটা এখন যদি পরিবর্তন হয়, এটা যদি চার্জ ঘনত্ব পরিবর্তন হয়, ঠিক আছে, তা পরিবর্তনশীল চার্জ ঘনত্বের জন্য ম্যাক্সওয়েল, এটা হলো কি স্থির অবস্থার জন্য, মানে চার্জ ঘনত্ব পরিবর্তন হয় না, অর্থাৎ স্থির অবস্থার জন্য। আর এটা হলো পরিবর্তনশীল অবস্থার জন্য বা পরিবর্তনশীল চার্জ ঘনত্বের জন্য ম্যাক্সওয়েল কি করেছেন, পরিবর্তনশীল চার্জ ঘনত্বের জন্য ম্যাক্সওয়েল যে এর সাথে যে প্রাইম যোগ করেন। তাহলে পরিবর্তনশীল এটা স্থির অবস্থা, আর হলো পরিবর্তনশীল অবস্থার জন্য তিনি কি বলেছেন, এই জে এর সাথে জে প্রাইম যোগ করেছেন। তো আমাদের তাহলে আমাদের যে 3 নম্বর সমীকরণ, সুতরাং আমাদের 3 নম্বর যে সমীকরণটা ছিল, যেটা আপনাদের বললাম এই যে এইটা, এখানে কিন্তু আমাদের জে ছিল, তাই না, কিন্তু এইটা হলো স্থির অবস্থার জন্য, কিন্তু পরিবর্তনশীল চার্জ ঘনত্বের জন্য তিনি কি করেছেন, ওই জে এর সাথে আরেকটা জে প্রাইম যোগ করেছেন, অর্থাৎ আরেকটা প্রবাহ ঘনত্ব জে প্রাইম যোগ করেছেন। তবে এইটার মান খুবই নগণ্য এই জে এর তুলনায়। এখন আমরা আবারও উভয় সাইডে ডাইভারজেন্স করব। কি করব? ডাইভারজেন্স মানে কি, ডট গুলো। ডাইভারজেন্স যে এটা আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন ওই যে কোনো ভেক্টর রাশি কাল করলে সেটাকে আবার ডাইভারজেন্স করলে এটার মান কি হয়ে যায়, 0 হয়ে যায়, 0। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, তাহলে এটাকে আমরা টি সাইডে লিখি, আর এটার মান কিন্তু 0 হয়ে যায়, মানটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানিয়ে দিবেন। এখন আমরা কি করতে পারি, এটাকে আমরা এখানে প্রাইম আছে, এখানে প্রাইমের মানটা আসলে কত, এই প্রাইমের মানটা আমাদের বের করতে হবে। তাহলে এটা ওই সাইডে নিয়ে যাব,
এখন দেখেন এইখানে এইটা সমান সমান কি অবিচ্ছিন্নতার সমীকরণ অনুসারে এটা সমান সমান কি লেখা যায়, এটা সমান সমান কি লেখা যায়, এটা কি, এটা মান কত, মাইনাস ডেল পি বাই ডেল টি না, ঠিক আছে। আমাদের সূত্রটা কি ছিল, অবিচ্ছিন্নতার সমীকরণ এটা ছিল না, এটা ছিল অবিচ্ছিন্ন সমীকরণ। তাহলে এটা পরিবর্তে আমরা এটা লিখতে পারি, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। আপনারা চাইলে এই লাইনটা নাও লিখতে পারেন, কারণ আমি যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি হয়, কারণ মাইনাসটা যদি আমি এই সাইডে আনি তাহলে আমাদের কি হয়, মাইনাসটা যদি এই সাইডে থাকে মানে এর সাথে থাকে, মানে ওর সাথে যদি মাইনাস থাকি তাহলে আমরা এর সাথে কি মাইনাস দিব না। তাহলে এই লাইনটা আপনাদের বোঝানোর জন্য ভেঙে পড়ছি, তবে আপনাদের এত দরকার নেই, যেহেতু এইটা শুধু এটা থাকলে এটার সাথে মাইনাস থাকে, কিন্তু এটার সাথে যদি মাইনাস থাকি তাহলে আর এখানে আর কি মাইনাস হবে না, অর্থাৎ এইটাই আপনারা লিখতে পারেন ডাইরেক্ট, ঠিক আছে। আপনারা চাইলে ভেঙেও করতে পারেন, ওর মান বসিয়ে মাইনাস মাইনাস প্লাসও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তাহলে এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটাকে আমরা 6 নম্বর সমীকরণ দিই। এখন ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় প্রথম সূত্র, এই প্রথম সূত্র কি ছিল আমার মনে আছে? ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় প্রথম সূত্র ছিল বৈদ্যুতিক সরণ ভেক্টরের ডাইভারজেন্স ইকুয়াল টু রো। তাহলে এই রো এর ভ্যালুটা আমি এখানে কি করতে পারি, বিয়োগ দিতে পারি বসিয়ে। তাহলে 6 নম্বর সমীকরণ এইটা তাহলে এই লাইনটাকে আমরা কি করতে পারি, এভাবে লিখতে পারি। এখন এরপর আমরা কি করা যায়, কমন নেওয়া যায়, কি নেওয়া যায়, কমন নেওয়া যায়। এটাকে এই সাইডে নিয়ে আসলে কমন নেওয়া যায়। তাহলে এটা যদি এদিকে আসে তাহলে এই যে এইটা আর এইটা ডাইভারজেন্সটা কমন নেওয়া যায়। জিরো, তাহলে ডাইভারজেন্স ওইখানে দিলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, তাই না? তাহলে এখানে দিলে জিরো হয়ে, ডাইভারজেন্স ওইখানে গেলে জিরো হয়ে যায়। ও এখানে কিন্তু একটা মিস্টেক হয়েছে, এখানে কিন্তু ডট ছিল, এখানে কিন্তু ডট ছিল কিন্তু, ঠিক আছে, এই ডটটা কিন্তু আমি মিসিং করতেছি, ঠিক আছে। তাহলে এবার কা যে ডেল ডি ডেল টি। এখন এই যেটা আমরা কোথায় বসিয়েছিলাম মনে আছে, এই যেটা আমরা কোথায় কোথায় যোগ করেছিলাম, ওই যে 3 নম্বর সমীকরণে না, 3 নম্বর না, ওই যে ভেক্টর গুণ এইচ, তারপর যে জে প্লাস জে প্রাইম
ঠিক আছে, যে জায়গায় আমরা এখানে যোগ করেছিলাম ওইটা কিন্তু আমি কোন একটা সমীকরণ দিছি কিনা একটু খেয়াল রাখবেন। যদি আমি এইটাকে কোনো সমীকরণ না দিয়ে থাকি তাহলে আপনারা কিন্তু এটাকে সমীকরণ দিবেন উপরে, ঠিক আছে। এই যে আমি যে প্রাইম যে যোগ করেছিলাম 3 নম্বর সমীকরণের সাথে এই যে প্রাইম যোগ করেছিলাম, যোগ করার পরে কিন্তু এই লাইনে কিন্তু একটা সমীকরণের নাম দিতে হবে, ঠিক আছে, কারণ এখানে আমরা এই যে প্রাইমের মানটা বসাবো। কথা বুঝতে পারছেন? এখন আমি যদি উপরে যদি এই সমীকরণের কোনো সমীকরণ নাম্বার না দিয়ে থাকি তাহলে এটা একটা সমীকরণ দিয়ে তারপর সিরিয়ালে কিন্তু মেইনটেইন করে আসবেন, অর্থাৎ এটা যদি 4 হয় তারপর 5 হয় এভাবে যাবে, ঠিক আছে। তাহলে এই মান এতই বসাই, এখানে সমীকরণ নাম্বারটা আমি মনে হয় দিই নাই, তাহলে এতই বসাই, তাহলে এখানে যত নম্বর সমীকরণ আর দিছেন সেখানে বসাই। তাহলে সুতরাং তখন কি বলবে, আমি মেবি দিই নাই, এই ঠিক আছে। তাহলে এটাই হলো কি, এটাই হলো চতুর্থ সমীকরণ, ম্যাক্সওয়েলের চতুর্থ সমীকরণ। এটা হলো ম্যাক্সওয়েলের চতুর্থ সূত্র, চতুর্থ সূত্র বা চতুর্থ সমীকরণ যেটাই বলেন না কেন, হয়ে গেল। কিন্তু ক্লাসটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর আমি যে নোটটা দিয়েছি সেই নোটের সাথে কিন্তু এই জায়গার সমীকরণের গুলো পার্থক্য থাকতে পারে এবং কিছু লাইন আগে পরে হতে পারে, ঠিক আছে। তো আপনারা চাইলে ক্লাস দেখে নোট করতে পারেন।